আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি তারিকুল। স্বাগত জানাচ্ছি রহস্যের রেডিওর একেবারে প্রথম পর্বে। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রহস্যের যাত্রা, এমন সব গল্প নিয়ে যেগুলো বাস্তব, বিশ্বাস করা কঠিন। আজকের ঘটনাটি আমি ব্যক্তিগতভাবে নিজেই সংগ্রহ করেছি। যিনি ঘটনাটি শেয়ার করেছেন তিনি অনুরোধ করেছেন যেন তার নাম বা পরিচয় প্রকাশ করা না হয়। তবে তার অভিজ্ঞতা এতটাই বাস্তব ও ভয়াবহ ছিল, আমি ঠিক করলাম আপনাদের সঙ্গে তা ভাগ করতেই হবে। আলো নিভিয়ে বসে পড়ুন, কারণ আজকের ঘটনাটি আপনাকে ভাবিয়ে তুলবেই। তো চলুন ঘটনায় যাওয়া যাক। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পাঠ করছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন এক অদ্ভুত মানুষ, মিষ্টভাষী, ধার্মিক, আর সাথে সাথে একজন ওঝা। মানুষের দুঃখে পাশে দাঁড়াতেন, আর কারো শরীরে জিনের প্রভাব থাকলে সে যেন দাদার বাড়ি মুখ করেই ছুটে আসত। গ্রামের মানুষ দাদাকে ভয়ও করত, আবার শ্রদ্ধাও করত, কারণ দাদার মুখে ছিল একরকম শক্তি। একবার কোনো আয়াত পড়তে শুরু করলে নাকি পাশের গাছের পাখিরাও থেমে যেত। দাদা জিন তাড়াতে গেলে পুরো বাড়ি বন্ধ করে যেতেন, ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে বলতেন, কেউ যেন বাইরে না যায় তা বলে যেতেন। তখন আমরা বুঝতাম যে তিনি হয়তোবা কারো শরীর থেকে জিন তাড়াতে যাচ্ছেন। কিন্তু একবার সেই নিয়ম ভেঙে গেল। সেই দিন বিকেলে দাদা খবর পান পাশের গ্রামের একজন মেয়ে জিনে আক্রান্ত। তিনি তাড়াহুড়ো করে রওনা দেন, কিন্তু ভুল করে বাড়ি বন্ধ করতে ভুলে যান। সন্ধ্যার পর তিনি পৌঁছান। তারপর প্রায় 2 ঘন্টা ধরে সেই মেয়ের শরীর থেকে জিন তাড়ানোর চেষ্টা করতে থাকেন। গভীর রাত অবধি চলতে থাকে ধ্বনি, দরুদ আর দোয়া। শেষে সেই জিন চিৎকার করে বলে, আমি গেলাম তোর বাড়িতে। দাদা তখন সাহসের সুরে উত্তর দেন, যা পারিস কর। কিন্তু পর মুহূর্তে দাদার মনে পড়ে যায় আজ তিনি বাড়ি বন্ধ করে আসেননি। তিনি ভয় না পেলেও চিন্তিত হয়ে পড়েন। জানতেন কিছু কিছু জিন প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করতে পারে, এমনকি মানুষের রূপ ধারণ করেও প্রতারণা করতে পারে। সেই রাতে বাড়িতে ছিল দাদি, আমার ফুপু আর ফুপা। সবাই তখন ঘুমাতে প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় হঠাৎ দাদার গলায় একজন বলে ওঠে, জামিনা, বদনাটা নিয়ে আইসো তো একটু। দাদি বিশ্বাস করেন এ নিশ্চয়ই দাদাই। গ্রামের টয়লেট একটু দূরে, হয়তো সেখানেই যাবেন। তিনি পানির বদনা নিয়ে উঠোনে বের হন। চাঁদের আলোয় একটা ছায়া মূর্তি দেখেন, দাদার মতোই লম্বা, একই ধুতি আর একই টুপি। কিন্তু কিছু একটা মিলছে না। সেই দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদি থমকে দাঁড়ান। এমন সময় জিজ্ঞেস করেন, এটা কই যান? টয়লেট তো ওই পাশে। কোনো উত্তর নেই। দাদি এক ধাক্কায় বুঝে যান এটা দাদা নয়। তিনি দ্রুত পিছনের দিকে ফিরে যাবেন। এমন সময় এক দমকা হাওয়া এসে দাদির হাতে থাকা হারিকেনের আলো নিভিয়ে দেয়। ঘুটঘুটে অন্ধকার। তিনি দৌড় দেন, কিন্তু সেই ছায়ামূর্তি দাদার মতো রূপ নিয়ে তাকে টেনে তুলে সোজা পাশের পুকুরে ফেলে দেয়। পুকুরের ঠান্ডা জল গায়ে লাগতেই দাদি একবার চিৎকার করেন, আকলিমা। তাৎক্ষণিক তার গলা বন্ধ হয়ে যায়, জল তার নাকে মুখে ঢুকে পড়ে। সেই সময় ফুপু ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার কানে ভেসে আসে মায়ের ডাক,
দৌড়ে এসে ফুপা আর ফুপি পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখেন। দাদি তখন অজ্ঞান। তাকে টানাটানি করে তুলে, গায়ে কাপড় কাঁপছে, ঠোঁট নীল। কিছুক্ষণ পর দাদির জ্ঞান ফিরলে দাদি কাঁদতে কাঁদতে বলেন, ওইটা দাদা ছিল না, আমার স্বামী না, ওটা অন্য কিছু ভয়ঙ্কর জিনিস ছিল। সেই রাতের পর দাদি আর আগের মতো থাকেননি। প্রায় ঘুমের মাঝে চিৎকার করে উঠে বসতেন। মাঝরাতে বলতেন, কে যেন জানালার পাশে দাঁড়িয়ে হাসছে। দাদা পুরো বাড়ি বন্ধ করে দিলেন। নতুন কিছু দোয়া লিখে ঘরের কোনায় ঝুলিয়ে রাখলেন আর বললেন, সন্ধ্যার পর কেউ বাইরে যাবি না। তারপর দাদা জীবিত থাকতে এমন আর কিছু ঘটেনি, কিন্তু দাদা মারা যাওয়ার কয়েক মাস পর গ্রামের কেউ কেউ বলতে শুরু করলো, রাত 2টার দিকে পুকুর পাড়ে দেখি দাদার মতো এক লোক বসে থাকে। কারো ডাকেও সাড়া দেয় না, শুধু চুপচাপ বসে থাকে। তবে তার চোখ দুটো কেমন জানি ছিল লালচে, আর কেমন জানি একটা মিষ্টি হাসি। কে ছিল সেইটা? দাদার আত্মা, নাকি সেই জিন যে এখনো প্রতিশোধ নিতে অপেক্ষায় আছে? তো তিনি এখানেই ঘটনাটা শেষ করেছেন। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দ্বিতীয় ঘটনা। তো এই ঘটনাটিও আমি নিজে ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি, আর কারণবশত যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম ও পরিচয় প্রকাশ করতে পারছি না। তিনি যেভাবে বলেছেন আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। সাল 1998। তখন আমরা চট্টগ্রাম শহরের এক পুরনো এলাকায় থাকতাম। আম্মু ছিলেন রেড ক্রসের একজন মিডওয়াইফ। তার চাকরির সুবাদে আমাদের থাকতে হয়েছিল রেড ক্রস কমপ্লেক্সের পাশে থাকা একটি সরকারি কোয়ার্টারে। বাসাটা ছিল অনেক পুরনো। নিচতলায় আমরা থাকতাম, আর উপরতলায় ফাঁকা ছিল, কেউ থাকতো না, যেটা অনেক দিন থেকেই তালাবদ্ধ। ঘরটার দরজাটা সবসময় বন্ধ, কিন্তু জানালাগুলো এমনভাবে বসানো হয়েছিল যেন আমাদের শোবার ঘর থেকে সেই ঘরের জানালা দেখা যেত। আমরা ছোটরা মাঝে মাঝে দুষ্টুমি করে বলতাম ওই ঘরে নাকি ভূত থাকে। আসলে ওখানে একটা অদ্ভুত অনুভূতি কাজ করত। চুপচাপ, গা ছমছমে পরিবেশ। দিনের বেলায়ও সেই ঘরের জানালার ভিতরে তাকালে বুক কেমন করে উঠত। মনে হতো কেউ যেন ভিতর থেকে তাকিয়ে আছে। একদিন আম্মুর ছোটবেলার বান্ধবী রেড ক্রসের আরেকজন সহকর্মী আমাদের বাসায় এলেন। রাতে থাকবেন শুনে উনি একটু অস্বস্তি প্রকাশ করলেন। বললেন, তোমাদের বাসাটা একটু অদ্ভুত না? দুপুরেও খুব চুপচাপ। আম্মু হেসে বললেন, পুরনো বাসা বলে হয়তো এইরকম লাগছে, কিছু না। কিন্তু সেদিন রাতে ঘটনা এমন কিছু ঘটলো যা আমরা কেউ কখনো ভুলতে পারিনি। রাত প্রায় 12টা। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আর আম্মু এক ঘরে, আর আম্মুর বান্ধবী পাশের ঘরে। হঠাৎ উপরের তালাবদ্ধ ঘর থেকে একটা ঘষ্টানোর আওয়াজ এলো। মনে হলো ভারী কিছু একটা মেঝেতে টানা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম ইঁদুর বা বিড়াল হবে, কিন্তু আওয়াজটা এত ভারী যেন কেউ কাঠের তক্তা টেনে নিচ্ছে। আম্মু উঠে বসলেন। আমার গা কাঁপছে। আম্মু বললেন, তুই ঘুমা, আমি গিয়ে দেখি। কিন্তু আমি চুপচাপ উঠে পড়ি। হারিকেন জ্বালিয়ে আম্মু উপরে উঠলেন। আমি সিঁড়ির নিচে লুকিয়ে রইলাম। উপরে গিয়ে আম্মু তালাবদ্ধ দরজার সামনে দাঁড়ালেন।
আর ঠিক তখন দরজাটা নিজে নিজেই খুলে গেল। হারিকেনের হালকা আলোয় ঘরটা ভিতরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ঘরের মাঝখানে একটা পুরনো তক্তা পড়ে আছে, আর সেই তক্তার ফাঁক দিয়ে কিছু একটা ঝুলে আছে। আম্মু একটু এগিয়ে গিয়ে হারিকেন তুলতেই ভেসে উঠল একটা মুখ, একটা বিকৃত ভয়ঙ্কর মুখ, লালচে চোখ, গলা পর্যন্ত দাঁত বের হয়ে হাসি। মুখটা যেন আনন্দে কাঁপছে, কিন্তু সেটা এমন এক আনন্দ যেটা শুধু দানবেরা হাসে। আমার গা ঠান্ডা হয়ে গেল, গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক তখন পিছন থেকে আমার আম্মুর বান্ধবী ছুটে এলেন। তিনি সিঁড়ির মাঝখানে দাঁড়িয়েই ভয় পেয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। পরে বলেছিলেন, ওখানে প্রসাব করে ফেলেছিলাম আমি। আম্মু কোনো মতে আয়াত পড়া শুরু করেন। একটা সময় সেই মুখটা কেঁপে ওঠে আর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ঘরে আর কিছু ছিল না, তবে তক্তার নিচে ছিল কেবল কিছু ধুলো আর সাদা রঙের পশম। সেই জায়গাটা ছুলেই গা শিউরে উঠত। আমরা পরদিন স্থানীয় একজন আলেম ডেকে এনে দোয়া করিয়ে নিয়েছিলাম। এরপর আমরা সেই বাসায় খুব বেশি দিন থাকিনি, কিন্তু আম্মুর বান্ধবী তিনি এখনো সেই ঘটনা মনে করে আতঙ্কে ওঠেন। তিনি বলেন, সেই মুখটা আমি দেখেছি। মানুষ না ওটা, কিছু একটা, অন্য কিছু। এমন গল্প সত্যি মানুষকে ভাবিয়ে তোলে। সে ঘরটা আজও আছে, কেউ এখনো ওটা খোলে না। আর আমরা এখনো মাঝে মাঝে চিন্তা করি, সেই মুখটা কি আবার আসবে, নাকি তখন থেকেই ওটা কারো উপর নজর রেখে চলেছে। তো এই ছিল আজকের রহস্য, কিন্তু এ তো কেবল শুরু। আপনার চারপাশে পরিচিত কারো জীবনের লুকিয়ে থাকতে পারে এই রকম ভয়ঙ্কর এক অতীত। আপনার অভিজ্ঞতা আমাদের পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস rahosher.radio@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন এপিসোড পাবেন প্রতি বৃহস্পতিবার ও রবিবার। আর আগামী রবিবারের বিশেষ পর্বে আপনাদের সঙ্গে থাকবেন তামিম। তামিম নিয়ে আসছেন এক অন্ধকার, গভীর ও বাস্তব অভিজ্ঞতা। ভয় লাগলে চোখ বন্ধ করবেন না, কারণ অন্ধকারে কেউ একজন তাকিয়ে আছে। বিদায় নিচ্ছি আমি তারিকুল, আর আপনি শুনছিলেন রহস্যের রেডিও।